উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও পূর্ব তিমুর। প্রধান উপদেষ্টার সঙ্গে রামোস হোর্তার বৈঠক, একটি চুক্তি ও একটি সমঝোতা সই। কয়েকজন বিচারপতির বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত শেষ, ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। চলছে তেলে নিয়ে তেলেসমাতি, বোতলজাত তেলের খোঁজ মিলছে না বাজারে। কর্পোরেট সিন্ডিকেটকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। এবং ঢাকা জয়দেবপুর রুটে 2 জোড়া কমিউটার ট্রেন চালু, উচ্ছ্বসিত যাত্রীরা। প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ যোগাযোগ উপদেষ্টার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রেখা হক। এবার বিস্তারিত। পূর্ব তিমুরের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য এগিয়ে নিতে কাজ করবে দুদেশ। আর স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন দুদেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। এর আগে প্রফেসর ইউনুসের সঙ্গে একান্ত বৈঠক করেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি। পরে কূটনৈতিক সম্পর্ক এবং ভিসা সংক্রান্ত বিষয়ে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারকে সই করে দুদেশ। We have just witnessed the signing of some agreements, some MOUs, but we will do more in the months and years to come to expand economic trade relations. And I think we can import more, Timor-Leste import more from Bangladesh. I tried to explain to you how the circumstances led to the collapse of the previous government, that the leader of the previous government had to flee from the country. And there was a vacuum in the country. And finally it was resolved by creating a new government headed by me. অনিয়ম ও ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলী ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। গত 16 অক্টোবর দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচার কাজ পরিচালনার দায়িত্ব বিরত রাখা হয়। জুলাই গণহত্যা বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে। সকাল 9টায় তাকে কাশিমপুর থেকে ধানমন্ডি সেফ হোমে নিয়ে আসা হয়। এর আগে গত 12 ডিসেম্বর প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওসি আবুল হাসানকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেন। গত 20 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় যাত্রাবাড়ির কাজলায় কলেজ ছাত্র ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়। গত 16 সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ 16 আর্ম পুলিশ ব্যাটালিয়ন থেকে গ্রেফতার করা হয় এই পুলিশ কর্মকর্তাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছেন আমাদের সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, ট্রাইব্যুনাল ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আজকের সবশেষ খবর আমাদেরকে জানাবেন। রেখা, আপনি যেমনটা বললেন যে আবুল হাসান, যিনি আসলে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি, এবং জুলাই আগস্ট গণহত্যার যে সবচেয়ে ম্যাসিভ যে হত্যা হয়েছিল বেশিরভাগ ছাত্র, সেটা কিন্তু এই যাত্রাবাড়িতেই হয়েছিল, এবং যার কারণে কিন্তু যাত্রাবাড়ি থানার ওসিকে সবার আগে আজকে তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সকাল 9টায় তাকে গাজীপুরের কাশিমপুর থেকে নিয়ে আসা হয়, এবং সেখানে গত 12 ডিসেম্বর যখন প্রসিকিউশন টিম ট্রাইব্যুনালে কথা বলেছিলেন, তখন তারা কিন্তু বলেছিলেন যে আবুল হাসানকে তারা প্রথমে জিজ্ঞাসাবাদ করার মূল কারণটা যেটা বললেন যে এই সময় এত অস্ত্র, গোলা বারুদ পুলিশের কাছে কোথা থেকে আসলো, কেন তারা হত্যা করলো, এবং এই হত্যার রিজনগুলো জানার জন্য, এবং কার উস্কানিতে, কার ইন্ধনে এত বড় ম্যাসিভ
যাত্রাবাড়িতে হয়েছে সেই বিষয়গুলো জানার জন্যই কিন্তু তারা আজকে তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন। এবং এছাড়া আজকে আরেকটা ঘটনা ঘটেছে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে হাইকোর্টে এমন বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া পর্যন্ত বিচারপতিদের সম্পর্কে যাবতীয় তথ্য ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইট এই সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। এছাড়া আরেকটি ঘটনা ঘটেছে, আমরা জানি যে বিডিআর একটা বিদ্রোহ হয়েছে যেখানে প্রায় 57 জনের উপরে সেনা কর্মকর্তাকে নিহত করা হয়েছে। সেই গত কয়েকদিন আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার একটা বক্তব্যে বলেছিলেন যে বিডিআর বিদ্রোহেতে যারা নিহত হয়েছে এবং তাদের বিষয়ে একটা তদন্ত কমিটি গঠন করবে। সেই তদন্ত কমিটিও কিন্তু আজকে দেখলাম যে তারা এসে বললেন যে হাইকোর্ট তাদের সেই তদন্ত কমিটিটি আপাতত স্টপ রাখতে বলেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম একটা বিজ্ঞপ্তি যার কারণে যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু কিছুটা হতাশা প্রকাশ করেছেন। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে যে হজ এজেন্সি যে সংগঠনটা সেটা হচ্ছে হাবের যারা একটা ছিল যে বাণিজ্য মন্ত্রণালয় একটা নির্দেশ দিয়েছিলেন যে প্রশাসক নিয়োগ দেবে, সেই প্রশাসকটিও কিন্তু বাতিল করে আগের যে কমিটি রয়েছে হাবের সেই কমিটি কিন্তু বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তো এই ছিল রেখা আমার কাছ থেকে হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী কাজী পাপ্পু। চলে যাচ্ছি পরের সংবাদে। রাজধানীর বাজারে তেলে নিয়ে চলছে তেলেস্মাতি, এই আছে এই নেই। বোতলজাত তেলের খোঁজে ক্রেতা ছুটছেন এক বাজার থেকে অন্য বাজারে, আর বোতলজাত তেল না থাকায় দাম বেড়ে গেছে খোলা তেলের। মূল্যস্ফীতির এই বাজারে তেলের এমন কৃত্রিম সংকটে নাজেহাল ভোক্তা। এমন পরিস্থিতির জন্য কর্পোরেট সিন্ডিকেটকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। 3 সপ্তাহ ধরেই ভোজ্য তেলের বাজারে চলছে কৃত্রিম সংকট। কোথাও পাওয়া যাচ্ছে তো কোথাও যাচ্ছে না। এক দোকান থেকে অন্য দোকান, এক বাজার থেকে অন্য বাজারে ঘুরছেন অসহায় ক্রেতারা। কোনো দোকানে জিজ্ঞেস করলে সকালে জিজ্ঞেস করলে 1 লিটার আছে, বিকালে জিজ্ঞেস করলে 1/2 লিটার আছে, আবার রাত্রে জিজ্ঞেস করলে নাই তেল। 1/2 লিটার এগুলো কম পাওয়া যায়। তেলের দাম তো বেশি, 190 টাকা করে। আবার কোথাও কোথাও অতিরিক্ত দামে এই ভোজ্য তেল বিক্রির অভিযোগ আছে। সয়াবিন তেল না পেয়ে অনেক গ্রাহক কিনে নিচ্ছেন রাইস ব্র্যান্ড কিংবা সরিষার তেল অথবা খোলা তেল। 180 টাকা কেজি এখন, কালকে থেকে আজকে বেড়ে গেছে, 5 টাকা বেড়ে গেছে। আবার কি হয় আল্লাহ পাক জানে। তেল তো পাওয়া যায় না, 5 লিটার 45 সয়াবিন অয়েল তো পাওয়া যাচ্ছে না। 2 বছর পরে আবার এই সময় আবার এই যে তেলের দামটা বেড়লো। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 9 ডিসেম্বর প্রতি লিটার 8 টাকা দাম বাড়ায় সরকার। তারপরও স্বাভাবিক হয়নি সরবরাহ। 8 টাকা করে পার লিটার বাড়াইছে, তো এরপর তো আমাদের মাল স্বাভাবিক হইতেছে না। তেল তো লাগে সবার, তেল তো খাইতে হইব, এই হিসাবে হয়তো বা খোলা তেলের উপরে নিচ্ছে যতটুকু যা দরকার। কোম্পানির কাছে তেল আছে, তেল থেকে তেল দিতে চাই না। দিতে চাই কিভাবে? 1 কার্টন তেল নিলে সরষের তেল দিতে হবে, নাহলে পোলা চাল দিতে হবে। সয়াবিন তেলের বিকল্প বাজার সৃষ্টি করতে না পারলে ভোজ্য তেলের বাজার স্বাভাবিক হবে না বলে জানান এই কৃষিবিদ। যখনই গুটি কয়েক কোম্পানি যদি ইম্পোর্ট করে তাদের হাতে নিয়ন্ত্রণ থাকে। তার জন্য আমাদের প্রমোট করতে হবে আমাদের সরিষার তেল, আমাদের কাছে আছে হচ্ছে পেরিলা তেল, আমাদের কাছে আছে হচ্ছে সানফ্লাওয়ার তেল, আমাদের কাছে আছে হচ্ছে পাম অয়েল। এই সবগুলোকে যদি প্রমোট করি তাহলে কিন্তু আমাদের সয়াবিনের উপরে যেই একচ্ছ কন্ট্রোল করে রেখেছে সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। বাজার মনিটরিং উৎপাদন পর্যায় থেকে শুরু না করলে বাজার নিয়ন্ত্রণ অসম্ভব বলেও মনে করেন তিনি। বাজার নিয়ন্ত্রণ করতে হলে আমাদের খেয়াল করতে হবে যে কোথায় উৎপাদন হচ্ছে, ট্রান্সপোর্টেশন কিভাবে হচ্ছে, আমরা এটা স্টোরেজ করতে পারছি কিনা অথবা ভ্যালু এডিশন করতে পারছি কিনা, সব কিছু মিলিয়ে যদি চিন্তা করি তাহলে কিন্তু বাজার কন্ট্রোল হবে। শুধুমাত্র এখানে রিটেলার দোকানে গিয়ে দাম কমানোর জন্য যদি চেষ্টা করে তাহলে কোনোভাবে সম্ভব হবে না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। গাজীপুরে চালু হলো বহুল প্রতীক্ষিত কমিউটার ট্রেন সার্ভিস। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে বিআরটিসি বাস সার্ভিস। সকালে 2টি প্রকল্প উদ্বোধন করেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে এখন থেকে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে 2 জোড়া কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এতে উচ্ছ্বসিত এ রুটে চলাচলকারী যাত্রীরা। আতিকুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান।
দীর্ঘ প্রতীক্ষার পর জয়দেবপুর রেলওয়ে জাংশনে রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই ট্রেন সার্ভিসের। ফিতা কেটে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। একই সময় বিআরটি প্রকল্পটির আওতায় এয়ারপোর্ট থেকে শিববাড়ি পর্যন্ত বিদ্যমান 20.5 কিলোমিটার সড়কে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে এই রুটে 10টি বাস চলাচল করবে। সেবা দুটি চালু হয় উচ্ছ্বাসিত যাত্রীরা, কারণ গাজীপুর থেকে ঢাকা এসে সহজেই অফিস করতে পারবেন তারা। ডেইলি অনেক যাত্রীরা ঢাকা আপ ডাউন করে, আর অফিস আদালত করে, তাদের জন্য একটা সুবিধা হবে। যাতায়াতের জন্য মানে খুবই সুবিধা। দুইটা সুবিধা হয়েছে, একটা মনে টাকা অর্থ বাঁচবে, আর একটা হলো সময়। এ সময় সড়ক পরিবহন উপদেষ্টা জানান, জুনের মধ্যে শেষ হবে প্রকল্পের কাজ। বিআরটি প্রকল্পের কর্মকর্তাদের দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন তিনি। প্রকল্পটি শেষ হলে গাজীপুরবাসীর যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলেও মনে করেন উপদেষ্টা। আমরা আশা করছি যে আগামী জুনের মধ্যে এই বিআরটিটা মোটামুটিভাবে চালু করা যাবে। সাধারণ যাত্রীদের জন্য জয়দেবপুর ঢাকা, ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করা হলো। এ ধরনের আরও 2টি ট্রেন চালু করা হবে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে। নরসিংদী থেকে ঢাকা, ঢাকা থেকে নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ। এখন আমরা গণপরিবহনের উপর জোর দিচ্ছি, যাতে সাধারণ মানুষ অল্প খরচে অল্প সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন, এবং তারা নিজ বাড়িতে থেকেই ঢাকায় যে অফিস করে আবার ফিরে এসে নিজ বাড়িতে ফিরে আসতে পারেন। এই ট্রেনের জন্য মাসিক পাসের ব্যবস্থা করব, এবং সম্ভব হলে বিআরটিসিরও বাসের জন্য মাসিক পাসের ব্যবস্থা করব, যাতে ট্রেনে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে মানুষ যাতে সময় নষ্ট করতে না হয়। এরপর নরসিংদী ঢাকা ও নারায়ণগঞ্জ ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করা হবেও বলে জানান তিনি। এরই মধ্যে প্রকল্পের সহজ অংশে 97.69 ভাগ, বিবি অংশে 96.57 ভাগ এবং এলজিইডি অংশে 100 ভাগ কাজ সহ বর্তমানে মূল প্রকল্পের প্রায় 97.43 ভাগ কাজ শেষ হয়েছে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। উত্তরের জনপদ নাটোরে বেড়েছে শীতের তীব্রতা। কনকনে শীত আর ঘন কুয়াশার সাথে পাল্লা দিয়ে চলছে হিমেল বাতাস। দক্ষিণের জনপদ ঝালকাঠি ও পটুয়াখালীতেও জেঁকে বসেছে শীত। কুয়াশায় দিনের বেলাতেও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এদিকে হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিস্তারিত জানাচ্ছেন বুশরাত জাহান। দিন যত যাচ্ছে নাটোরে ততই বাড়ছে শীতের তীব্রতা। সকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে চারদিক, ফলে দিনের বেলাতে মহাসড়কে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। শীতার্ত মানুষের কাছে এখনো সরকারি কিংবা বেসরকারিভাবে কোনো শীত বস্ত্র বিতরণ করা হয়নি। প্রচন্ড শীত, কোনো রোদ উঠছে না এবং আমরা ঘরে থেকে বাইরে হইতে পারতেছি না। গরিব মানুষ, আমাদের জীবন বাঁচানোর তাগিদেই আমাদের এই প্রচন্ড শীতের মধ্যেও রাস্তায় আসতে হচ্ছে। সরকার থেকে কিছু পাওয়া যাচ্ছে না, শীত বস্ত্রও পাওয়া যাচ্ছে না। ঠান্ডাজনিত নানা রোগ নিয়ে হাসপাতালে ভিড় বেড়েছে বয়স্ক ও শিশুদের। পরিস্থিতি মোকাবেলায় যথাসাধ্য প্রস্তুতির কথা জানান উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনডোর আউটডোরে অনেক ঠান্ডাজনিত রোগী আসছে। আমরা শীতের রোগীদের সুস্থ এবং ভালো চিকিৎসার জন্য প্রস্তুত আছি। কনকনে ঠান্ডায় বয়ে চলা হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ঝালকাঠির জনজীবন। রাত হলেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। কেউ কেউ কনকনে ঠান্ডা উপেক্ষা করে ছুটছেন কর্ম ও রুটি রুজির তাগিদে। তবে আয় কমেছে খেটে খাওয়া মানুষের। আগে মনে করেন 1000-1200 ইনকাম করতাম, আর এখন 400-500 ইনকাম করতে হলে রাত 8টা বাজে যায়। তোলা নিয়ে নামতে হয় পেটের দায়। পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিম বাতাস। ঘন কুয়াশায় বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। এতে চরম বিপাকে পড়েছেন গভীর সাগরে মাছ শিকারী জেলেরা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন হতদরিদ্ররা। শীতপ্রবণ সব জেলার হাসপাতালে জ্বর, সর্দি, কাশি নিয়ে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে শত শত রোগী। বিশেষ করে এই শীতে যুবথুবু অবস্থা শিশু ও বয়স্কদের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তেজনা চলমান। এর মধ্যেই যোগ হয়েছে নতুন আতঙ্ক।
এরই মধ্যে জান্তা সরকারকে ধরাশায়ী করে মংডু রাজ্যের দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার পুরোটাই দখলে নিয়েছে বিদ্রোহীরা। এমন অবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। নাফ নদীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। থেকে থেকে গোলাবারুদ আর বোমার শব্দে কেঁপে উঠছে টেকনাফের মানুষের বুক। কমাস ধরেই এমন আতঙ্ক নিয়েই বসবাস করছেন তারা। ইতোমধ্যেই মিয়ানমারের মংডু রাজ্যতে চলমান যুদ্ধে নিয়ন্ত্রণে নিয়েছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা 270 কিলোমিটার এলাকা। ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ নাফ নদী। এ নদীর এক পাশে মিয়ানমার, অন্য পাশে বাংলাদেশ। কিছু দূর এগোলেই সেন্ট মার্টিন দ্বীপ। মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সীমান্তের ঠিক ওপাশেই চলছে তুমুল যুদ্ধ। মংডুর নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মায়ানমার কাছ দিয়ে আসতে হয়, এখানে গোলাগুলির শব্দগুলো শোনা যায়। আর এখানে তো আমাদের এখানে বাসা আছে, এখানে আসে থাকলেও গুলির শব্দটা আমরা এখানে বাসায় থাকতে পারি। গবাদি পশুর ব্যবস্থা করতাম এবং মাছের ব্যবস্থা করতাম, সব কিছু করতাম আর কি। এখন তো বন্ধ হওয়ার কারণে আমরা কোনো কাজকর্ম নাই। প্রতিনিয়ত বোমা বিমান হামলা এবং বোমার শব্দে মানুষ আতঙ্কের মধ্যে থাকে এবং আমাদের অনেক বিল্ডিংয়ে ফাটল ধরে যায়। কদিন আগেই নাফ নদী ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির এমন সিদ্ধান্তে বেশ সতর্ক বাংলাদেশের সীমান্তরক্ষী ও কোস্টগার্ড। মিয়ানমার থেকে অনুপ্রবেশ ঠেকাতে তারাও তৎপর। জালিয়ার দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত নাফ নদী ও সাগরে টহল জোরদার করা হয়েছে। আমাদের বর্ডার গার্ড এবং আমাদের কোস্টগার্ড সতর্ক অবস্থায় রয়েছে, যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী এই সুযোগে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। কমাস ধরে চলছে তুমুল যুদ্ধ। গেল সপ্তাহে ফ্যাসিবাদী সামরিক জান্তার গার্ড পুলিশ ডিভিশনের শেষ ঘাঁটিটিও নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহী আরাকান আর্মি। আর এ কারণেই বাংলাদেশ সীমান্তের পুরোটাই তাদের দখলে। দখলের পর আরাকান টেকনাফের জলসীমা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ মুহূর্তে সীমান্ত এলাকা অতি ঝুঁকিপূর্ণ বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাফ সীমান্তবর্তী জায়গাগুলো অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেখানে মাছ ধরার ট্রলার এবং সকল পরিবহন সেখানে আমরা বন্ধ রেখেছি এবং কোনো যাত্রীকেও আমরা পারমিশন দিচ্ছি না উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এই মুহূর্তে সেখানে ঝুঁকিপূর্ণ হয়, যতদিন পরবর্তী নির্দেশ না দেওয়া হবে সকল যান চলাচল নিষেধ থাকবে। তবে এমন পরিস্থিতিতে বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাবের বিষয়টি উড়িয়ে দেন এই কর্মকর্তা। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। কৃষক আন্দোলনে উত্তাল ভারত। শনিবার পুরনো প্রতিশ্রুতি পূরণের দাবি নিয়ে দিল্লি চলো কর্মসূচি ঘোষণা করেন তারা। তবে পুলিশি বাধা শেষ পর্যন্ত কর্মসূচি স্থগিত করতে বাধ্য হন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জল কামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। এ সময় বেশ কয়েকজন কৃষক আহত হন। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। কৃষকদের দিল্লি চলো অভিযানকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় ভারতের হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের মধ্যবর্তী শম্ভু অঞ্চলে। শনিবার আন্দোলনরত কৃষকেরা ব্যারিকেড টপকে এগোতে গেলেই পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এই সময় বেশ কয়েকজন কৃষক আহত হন। এছাড়া শম্ভু সীমান্তে 163 ধারা জারি করে জমায়েতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। কৃষকদের দাবি সরকার তাদের প্রধান প্রতিশ্রুতি, বিশেষ করে ন্যূনতম সমর্থন মূল্য নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। কৃষকরা সরকারকে আইনি চুক্তির মাধ্যমে কৃষিপণ্যের জন্য ন্যূনতম দাম নির্ধারণ করতে বলেছেন, যাতে ভবিষ্যতে এই মূল্য কমানোর কোনো সুযোগ না থাকে। এর আগে 2020 এবং 2021 সালে কৃষকেরা দিল্লি অবরোধ করেছিলেন। তখন তাদের প্রধান বক্তব্য ছিল বেসরকারি মালিকানাধীন ব্যবসায়িক সংস্থার পুঁজিকে কৃষিক্ষেত্রে ঢালাওভাবে প্রবেশের অনুমতি না দেয়া। কৃষি বিল এনে কেন্দ্রীয় সরকার সেই চেষ্টা করেছিল, যার বিরোধিতা করেছিলেন কৃষকরা। সে সময় কৃষকদের সেই দাবি মানতে বাধ্য হয়েছিল বিজেপি নেতৃত্বাধীন সরকার। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। গাজার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় আরও 55 নিহত ও 170 ফিলিস্তিনি আহত হয়েছেন। এতে 44,900 ছাড়িয়েছে প্রাণহানি। এছাড়া 1 বছরেরও বেশি সময় ধরে চলা এ তাণ্ডবে লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ। তাই প্রকৃত মৃতের সংখ্যা দ্বিগুণ হবে আশঙ্কা করছে প্রশাসন। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও পূর্ব তিমুর। প্রধান উপদেষ্টার সঙ্গে রামোস হোর্তার বৈঠক, একটি চুক্তি ও একটি সমঝোতা সই। কয়েকজন বিচারপতির বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত শেষ, ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। চলছে তেলে নিয়ে তেলেসমাতি, বোতলজাত তেলের খোঁজ মিলছে না বাজারে, কর্পোরেট সিন্ডিকেটকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। এবং ঢাকা জয়দেবপুর রুটে 2 জোড়া কমিউটার ট্রেন চালু, উচ্ছ্বসিত যাত্রীরা। প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ যোগাযোগ উপদেষ্টার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য